প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন.কম এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালে ৩৯৯তম পর্ব। এই পর্বটি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট আইনজীবী, স্বনামখ্যাত আইনজীবী, বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি শেখ সেলিম এবং আরেকজন মার্কিন বাংলাদেশি আমেরিকান সিপিএ এস.এম. কাদের হাসান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। দর্শক, আমাদের এই দুই অতিথি দুই অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ। শেখ সেলিম দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিটিকে সেবা দিয়ে যাচ্ছেন, বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। আমরা এই করোনা কালে কি সেবা চলছে সেই বিষয়ে জানবো এবং আমাদের যে বিষয় থাকবে ইমিগ্রেশন ছাড়াও সরকারি প্রণোদনা, স্টিমুলাস প্যাকেজ, আনএমপ্লয়মেন্ট এবং এসবি লোন ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে শেখ সেলিম ভাইকে দিয়ে শুরু করতে চাই যে এই করোনা কালে আপনারা এখন কি সেবা দিচ্ছেন, কিভাবে সময় কাটছে? আমরা বেসিক্যালি আমাদের অফিস টফিস এখন মোটামুটি বন্ধ বললেই বলা যায়। অনলি সেবা আমরা দিচ্ছি লোকজনের ইনফরমেশন, যেমন যারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছে বা স্টিমুলাস মানি এনটাইটেলমেন্ট এইগুলাই। তাই ছাড়া অফিস বন্ধ, যেহেতু মোস্ট অফ দ্য বিল্ডিং ক্লোজ, গভর্নরের স্টে হোম অর্ডার্স এগুলাই। লোকজনের টেলিফোনে সামটাইম অ্যাডভাইস দিয়ে ছাড়া তেমন কোনো কিছু করার নাই আপাতত। সো এইটাই, তাই ছাড়া আর তেমন সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ কোনো সেবা দেয়া সম্ভব হচ্ছে না। আর যে সরকারি যে প্রণোদনাগুলো, এগুলোর সাথে এখন আপনাদের তেমন আসলে কতটুকু ইনভলভমেন্ট আছে বা আপনাদের কতটুকু? ইউজুয়ালি তেমন কোনো ইনভলভমেন্ট লয়ারদের ব্যাপারে নাই। তার কারণ এটা যে অ্যাপ্লিকেশন করায়, অ্যাপ্লিকেশন করে এই বেনিফিটটা নেওয়া হয়। এখানে কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেশন লয়ারের সাহায্য দরকার হচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদের রোল খুবই কম। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, যেগুলো ধরেন আপনাদের অনেক, তো আপনি তো দীর্ঘদিন বেশি ইমিগ্রেশনের উপরে বেশি কাজ করছেন, তো ওই যেগুলা লকডাউনের আগে অথবা মহামারীর আগে যে অবস্থা ছিল, তারপরে কোনো ওগুলার বিষয়ে কোনো কিছু আছে কিনা? না, যেহেতু ইমিগ্রেশন অফিস বন্ধ, এরা জুন মাসের 4 তারিখে খুলবে। তো ইমিগ্রেশন কোর্ট বন্ধ, ফেডারেল কোর্ট বন্ধ, স্টেট কোর্ট বন্ধ, সবকিছুই বন্ধ। সেক্ষেত্রে তো কোনো কিছুই মুভ করছে না, যে অবস্থায় ছিল সেই অবস্থায় আছে। তো নতুন করে অফিস আদালত না খুললে তেমন কোনো অ্যাক্টিভিটি লক্ষ্য আপাতত তেমন কিছু করার নেই। আর কোর্টে এখন জরুরি কোন কাজগুলো, কোন কেসগুলো দেখা হচ্ছে, কোন কাজগুলো আপনারা যাচ্ছেন যেগুলো? কোর্টে শুধু ইমার্জেন্সি যে সমস্ত ম্যাটার সেইগুলাই কোর্ট এন্টারটেইন করে, তাই ছাড়া আর কিছু করে না। যেমন হেভিয়াস কর্পাস, কেউ ডিটেইন থাকলে সেই সমস্ত কেস কোর্ট এন্টারটেইন করে। কারো কোনো সিরিয়াস নেচারের কিছু থাকলে সেইটা কোর্ট এন্টারটেইন করে, যেগুলো ইমার্জেন্সি মোশন করে করতে হয়। তাই ছাড়া তেমন কিছু না যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যেমন ধরেন কেউ এর সিরিয়াস ব্যাপার হয়েছে, মেন্টাল ইলনেসের জন্য তার হেলথ কারণে হয়তো হসপিটালাইজ করতে হবে, এটা কোর্ট অর্ডার দরকার হয়। ওই সমস্ত ম্যাটার গুলো কোর্ট এন্টারটেইন করছে, তাই ছাড়া কোনো অর্ডিনারি ম্যাটার কোর্ট এন্টারটেইন করছে না। মানে আমরা বিভিন্ন তথ্য জানতে পেরেছি যে এখন যে ডোমেস্টিক ভায়োলেন্সটা একটু বেড়েছে, মানসিক স্বাস্থ্যের মানসিক বিভিন্ন কারণে। সেই বিষয়গুলো কি অবস্থা, আপনি কতটুকু জানা আছে? ওয়েল, সেগুলা তো ধরেন ডোমেস্টিক ভায়োলেন্সটা পুলিশ ম্যাটারস। মানে আপনাদের কাছে কোনো কেস আসছে কিনা এই বিষয়ে? এগুলা তো ধরেন আপনার ভায়োলেন্স হইলে পুলিশ কল করা হয়, তারপরে কেউ অ্যারেস্টেড হইলে কোর্টে প্রডিউস করা হয়। সে সমস্ত ক্ষেত্রে লয়াররা ক্রিমিনাল কোর্টে, অ্যারেইনমেন্ট কোর্টে অ্যাপিয়ার করতে পারছে। দোজ আর ইমার্জেন্সি ম্যাটারস। সেগুলা অ্যাজ ইউজুয়াল চলছে, বাট তাই ছাড়া এমনি রুটিন হিয়ারিং এটা ওটা চলছে না। আবার আপনার কাছে আসবে, আমরা কামরুল ভাইয়ের কাছে একটু যাই। কামরুল ভাই, যদি বলেন এখন আপনাদেরই তো আসলে কাজ বেশি, এখন কোন বিষয়টা এখন আপনারা এই অবস্থায় জরুরি সেবাটা এখন কি দিচ্ছেন? আসসালামু আলাইকুম। এখন আমাদের যেহেতু অফিস বন্ধ, ওই সেলিম ভাইয়ের মতোই যেরকম আমরা বাসা থেকে মানুষকে অ্যাডভাইস করছি, আর কোনো কিছু জানতে চাইলে ইনফরমেশন দিচ্ছি। বিশেষ করে কলের মাধ্যমেই তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। তো সরকারি যে প্রণোদনাগুলো যেগুলা ঘোষণা করা হয়েছে, এগুলা কোনটা কি অবস্থা আছে, মানুষ কতটুকু, আপনার ক্লায়েন্টটা বা
কমিউনিটি কি ধরনের সেবা পাচ্ছে বা আসলে পাচ্ছে কিনা সবকিছু? হ্যাঁ, এখন আমরা বেশিরভাগ কল যেটা পাচ্ছি সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে বেশি কল আসছে, যে কিভাবে আনএমপ্লয়মেন্ট পাবো। যেমন কিছু কিছু ব্যাপারে রিসেন্টলি আমি লক্ষ্য করছি, যেমন অনেকেই দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্ট পাওয়া শুরু করছে, কিন্তু 2 সপ্তাহ বা 1 সপ্তাহ পাইছে, রিসেন্ট উইক পাইছে, কিন্তু ব্যাক আনএমপ্লয়মেন্ট পেমেন্টটা পায় নাই। হুম, তারা কল করতেছে যে কেন আমরা ব্যাকটা পাবো কি পাবো না। তে আমি তাদের বলতে চাই যে হতাশ হবেন না, ব্যাকটা দেওয়া শুরু করছে, এবং এটা ওরা ইমেল দিচ্ছে বা মেসেজ দিচ্ছে আপনাদের ইনবক্সে, ওখানে আপনাদের ইমেলেও দিচ্ছে, আপনারা লগ ইন করে ওখানে গিয়ে দেখতে পাবেন যে যারা ইমেল পাচ্ছেন ব্যাক পেয়ের জন্য ওরা একটা ফর্ম দিচ্ছে যে আপনি এলিজিবল কি এলিজিবল না, উইক এন্ডিং দিচ্ছে, এই উইকে আপনি এলিজিবল বা এই উইকে আপনি এলিজিবল না। আপনি যদি প্রত্যেকটা উইকে ব্যাক যে উইকগুলো আপনি পান নাই, আপনি যদি মনে করেন যে আপনি এলিজিবল, তাহলে আপনি ক্লিক মার্ক কইরা আপনি সার্টিফাই দা বেনিফিট করলে আপনি পরবর্তীতে ব্যাক পেমেন্ট গুলো পেয়ে যাবেন। আর একটা জিনিস আবার দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্লায়েন্ট কল করতেছে, তারা লেটার পাচ্ছে ডিপার্টমেন্ট অফ লেবার থেকে, তাদের কাছে 5টা কোয়ার্টারের ইনকাম চাচ্ছে। তো এখানে আমি বিশেষ করে এগুলো দেখা যাচ্ছে যারা সেলফ এমপ্লয়েড, W2 এমপ্লয়ি না, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে তাদের যে 5টা কোয়ার্টার, অক্টোবর 18 টু ডিসেম্বর 18, এই 1 কোয়ার্টার থেকে শুরু করে আর 19 এর 4 কোয়ার্টার, এই প্রতি মাসে যেমন অক্টোবর থেকে ডিসেম্বরে কত টাকা ইনকাম হলো, ওইগুলো ইনকাম গুলো আপনারা ফিল আপ করবেন, এবং এর সাথে আপনাদের ইনকাম, এই প্রুফ অফ যে ইনকাম, আপনাদের যে গ্রোস ইনকাম, এই ইনকামটা প্রুফ দিয়ে ফ্যাক্স করবেন অথবা মেল করবেন, তখন আপনি আনএমপ্লয়মেন্টের এলিজিবল হবেন। আবার কিছু কিছু ক্লায়েন্ট আমরা দেখতে পাচ্ছি যারা কোশ্চেনারি রিসিভ করছে, এবং এই কোশ্চেনারের সাথে শুধু কোশ্চেনই তাদের অ্যান্সার দিতে হবে না, এর সাথে 3 বছরের ট্যাক্স ফাইল ডিপার্টমেন্ট অফ লেবার চাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোশ্চেনারের ভিতরে তারা যেরকম যে কিছু কিছু প্রশ্ন আছে, যেমন তাদের বিজনেসের নেচারটা কি, কি ধরনের বিজনেস তারা করে, এটা আসলে ফার্ম বিজনেস, কর্পোরেশন, পার্টনারশিপ আর সোল প্রোপ্রাইটারশিপ, এটা দেখতে চাচ্ছে। তারপর আপনারা কি বিজনেস করেন, বিজনেসের অ্যাসেট কি, তারপরে আপনার বিজনেস এখনো চলছে কিনা বা কখন শুরু করবেন, এই ধরনের প্রশ্নের অ্যান্সার আপনি দিয়ে, আমি আমাদের ক্লায়েন্টদের বা সবাইকে বলতে চাই অ্যান্সার দিয়ে, এবং লাস্ট 3 ইয়ার্স এর ট্যাক্স রিটার্ন দিবেন, আপনার যে স্কেজুয়াল সি আছে সেটা সহকারে আপনি এগুলো মেল করে দিলে বা ফ্যাক্স করে দিলে, তখন আপনি আনএমপ্লয়মেন্টের এলিজিবল হবেন। সেই বিষয়টা আবার কামরুল আপনার কাছে আসবো। সেলিম ভাই, যদি ওই যে আমাদের কিছু মানুষ প্রশ্ন করে যে এই করোনার পরিস্থিতিতে যারা আনডকুমেন্টেড আছেন, তাদের জন্য কোনো কিছু আসছে কিনা, কোনো বিষয় আলোচিত হচ্ছে কিনা, সেই বিষয়ে জানতে চায়। এ পর্যন্ত দেখি নাই যারা আনডকুমেন্টেড বা ইলিগাল তাদের কিছু দেওয়ার মতো তেমন কোনো আইন নাই, আইন কিছু পাস করে নাই যে আনডকুমেন্টেড লোকজন এটা দিতে হবে বা ইয়ে দিতে হবে যারা লিগাল না, তেমন কিছু দেখি নাই। সব আই ডোন্ট সি ইলিগাল লোকের জন্য কোনো বেনিফিট গভর্নমেন্ট দিছে না, এটা আনএক্সপেক্টেড। তার কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আই ডোন্ট থিঙ্ক ইলিগাল লোককে কিছু দেবে, অথবা এরকম কোন আইনের কোন সম্ভাবনা আছে কিনা বা এর আলোচনা কোনো শুনছেন? আমার মনে হয় না। তার কারণ is going to be an encouragement for a illegal immigration, যে আনডকুমেন্টেড লোকরে বা ইলিগাল লোকরে কোনো বেনিফিট দেওয়া মানে ইলিগাল ইমিগ্রেশন এনকারেজ করা, সেটা সরকার করতো বলে মনে হয়। আনলাইকলি, এটা আসার সম্ভাবনা খুবই কম সেই বিষয়টা। আর সেলিম ভাই, এখন যেভাবে চলছে, আমরা তো বিভিন্নভাবে সংবাদ মাধ্যমে দেখি বা বিজ্ঞানীরা এরকম আশঙ্কা করেন, চিকিৎসা বিজ্ঞানীরা, যে এই বিয়েটা আসলে সহসা যাবে না, 2 বছর লিঙ্গার করতে পারে বা অনেকদিন, মানে সুনির্দিষ্ট কেউ কিছু বলতে পারছে না, যেহেতু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কৃত হয়নি। তো সেক্ষেত্রে আপনাদের যে প্র্যাকটিসটা বা আইনের যে সেবাটা, সব ক্ষেত্রেই মনে হয় কি ধরনের এই ধরনের পরিবর্তনের চিন্তা ভাবনা, বা কি মনে করেন এই বিষয়টা নিয়ে আসলে কিভাবে চলবে পরবর্তী
এই সকল অঙ্গন এটা আসলে আমাদের পক্ষে প্রিডিক্ট করা কঠিন, এটা সায়েন্সই বলে দেবে কিভাবে এবং সিচুয়েশন কিভাবে প্রোগ্রেস করে, সেটাই বলে দেবে যে ভবিষ্যৎ মোড অফ অপারেশন অর্থাৎ ভবিষ্যৎ কর্মপদ্ধতি কিভাবে চলবে। এটা আসলে আইনের কোনো ব্যাপার না, আমাদের ব্যক্তিগত ইয়ে না। যেমন ধরেন এ ব্যাপারে গভর্নমেন্ট যেভাবে মানে গভর্নমেন্টের হাতেও কিছু আছে বলে আমি মনে করি না। এভাবে কিভাবে বিশেষ করে ভাইরাস এবং এটার সংক্রমণটা কিভাবে প্রোগ্রেস করে এবং তার উপরে নির্ভর করছে কিভাবে কোনো অ্যাকসেপ্টেবল ট্রিটমেন্ট বেরোয় কিনা, ভ্যাকসিন বেরোয় কিনা, বা ইনফেকশনস রেট কিভাবে সরকার কন্টেইন করে বা হেলথ অফিসিয়াল কন্টেইন করে, সায়েন্স কিভাবে প্রোগ্রেস করে তার উপরে নির্ভর করবে। তার কারণ মানুষ তো ধরেন জীবনের রিস্ক নিয়ে আর এই ইয়ে নিয়ে বেরোবে না। তবে একটা জিনিস ইয়ে যে রিওপেনের যে তোড়জোড় চলতেছে, তার কারণে মানুষের তো বাঁচতে হবে। ঘরে বসে থাকে তো মানুষের জীবন জীবিকা চলতো না। তো সেক্ষেত্রে ধরেন বিভিন্ন ধরনের প্রিকশন নিয়ে, মেজার নিয়ে চেষ্টা করতেছে সরকার ইয়ে করা। যেমন সিডিসির গাইডলাইন, যে সমস্ত স্টেট ইকোনমি রিওপেন করতে হইলে 2 সপ্তাহ ধরে কেস সংক্রামক সংখ্যা ডাউনে যাইতে হবে, হসপিটালাইজেশনের সংখ্যা নিচের দিকে যাইতে হবে, ডেথ রেট নিচের দিকে যাইতে হবে, বিভিন্ন গাইডলাইন আছে এবং সেইভাবেই চলবে। এখন আমাদের এটা অপেক্ষা করা আর দেখা ছাড়া তেমন কোনো উপায় নেই। কিভাবে এই ভাইরাসের সংক্রমণ প্রোগ্রেস করে এবং কি প্রিকশন নেওয়া হয় বা সায়েন্স কিভাবে ডেভেলপ করে, বায়োমেডিক্যাল রিসার্চ ভাইরাস কন্টেইন করার জন্য কিভাবে প্রোগ্রেস করে তার উপরে নির্ভর করছে। এখানে আমাদের তেমন এখানে বেসিক্যালি ইটস নট এ লিগাল প্রফেশন, বেসিক্যালি এটা মেডিকেল প্রফেশন বা বায়োমেডিক্যাল রিসার্চের উপরে নির্ভর করতেছে কিভাবে সায়েন্টিস্টরা মানে এর সমাধান বাইর করে, ভাইরাসের ট্রিটমেন্ট বাইর করে। সেই অনুযায়ী সরকার নির্দেশনা দেবে, সেই অনুযায়ী সমাজ চলবে এবং রাষ্ট্র চলবে। এখন আপাতত এটা নিয়ে ভবিষ্যৎবাণী করাটা একটু কঠিন, আমাদের কঠিন, যে কোনো সময় কঠিন। এটা ধরেন সরকারের নির্দেশনা, সিডিসির গাইডলাইন এবং সায়েন্টিস্টরা কিভাবে কোন দিকে এগোচ্ছে তার উপরে নির্ভর করছে। ভার্চুয়াল পদ্ধতিতে যে আসলে কি অবস্থা সেটা তো বাংলাদেশে শুরু করেছে বা শুনেছে, মিডিয়া হয়তো দেখেছেন। তো এখানে কি অবস্থা? কিসের কি অবস্থা? ভার্চুয়াল পদ্ধতিতে বাসায় বসে জুমের মাধ্যমে বা বিভিন্ন ভার্চুয়াল পদ্ধতিতে অলরেডি একটা মানে অনলাইন অ্যাক্টিভিটি শুরু হয়েছে। যেমন ধরেন অনেক হিয়ারিং কোর্ট কাছারিতে স্কাইপে করা হচ্ছে, জুমে করা হচ্ছে, বিভিন্ন ভাবে করা হচ্ছে। তো আমার মনে হয় যদি ভাইরাসের এই অনলাইন অ্যাক্টিভিটি, ভার্চুয়াল হিয়ারিংস, ভার্চুয়াল এইটা ডেভেলপ করতে অলরেডি শুরু হয়েছে। আমার মনে হয় মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটি এইভাবে লিগ্যাল প্রফেশন বলেন, অন্যান্য প্রফেশন বলেন, মেডিকেল প্রফেশনে ডাক্তাররা আজকাল এই জুমের মাধ্যমে বা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে রোগী দেখা শুরু হয়েছে। তো সেক্ষেত্রে সেইটা অলরেডি শুরু হয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো। আমার মনে হয় এই অ্যাক্টিভিটি গুলো মোর অ্যান্ড মোর প্রোগ্রেস করতে আছে। তো অলরেডি ইন প্রোগ্রেশন, এটা চলছে, এইটা আরো বেশি করে চলবে এবং পদ্ধতি আরো বাইরে হয়ে যাবে যে লোকজন ধরেন অনলাইনে অ্যাপিয়ার করে ভার্চুয়াল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে বিভিন্ন ভাবে ইন্টারঅ্যাকশন শুরু হয়ে যাবে। it's ভার্চুয়াল ইন্টারঅ্যাকশনস বেসড অনেক কাজকর্ম শুরু হবে। তাতে আপনি সবকিছু করতে পারবেন না, বাট যতদূর সম্ভব একটা লিমিটেড পর্যায়ে এইভাবে লাইফ শুরু হবে আমার মনে হচ্ছে। সেটা ধন্যবাদ। সেটা আবার আপনার কাছে আসবো। কামরুল ভাই, আমাদের বিভিন্ন মানুষে বলা বলি করছে, বিশেষ করে বাঙালিতে
শোনা যে এই আরো সরকারি প্রণোদনা আবারও আসছে, কি আসছে কি জানেন, সেটা আপনার কাছে কি তথ্য আছে? সরকারি প্রণোদনা শুধুমাত্র ডেমোক্র্যাট কংগ্রেসম্যান প্রপোজ করছে, এটা এখনো মাত্র কংগ্রেসে আছে, তা এখনো হাউসে বা কংগ্রেসে এই আইনটা এখনো পাস হয়নি। হাউসে পাস হইলে তারপরে সিনেটে পাস হবে, তারপরে মানুষ টাকা পাবে প্রেসিডেন্ট সাইন করার পরে। এবং এটা আদৌ পাস হবে কিনা এ নিয়ে সন্দেহ আছে, কারণ এইমাত্র মনে করেন যে এক্সপার্টিস গেল যে বলছে যে এইমাত্র আমরা যে স্টিমুলাস পেমেন্ট গুলো দিলাম এগুলো যদি খরচই না করে, তা আমরা নতুন করে আবার এইমাত্র কিভাবে স্টিমুলাস পেমেন্টটা দেব? তাতে আমার মনে হয় এখন মানুষকে অত তাড়াতাড়ি এক্সাইটেড না হইয়া ওয়েট করার দরকার। আসলেও এই আইন পাস হবে কিনা এটা সন্দেহ আছে। আর যদি পাস হয় তাহলে পাবে হচ্ছে পার ফ্যামিলি মেম্বার 1200 টাকা, আর পার হাউস হোল্ড পাবে অর্থাৎ মোস্ট হচ্ছে $6000। আগের মতোই, আগের চাই একটু আছে, এক্ষেত্রে $6000 পার হাউস হোল্ড মেম্বার, পার হাউস হোল্ড মানে পার ফ্যামিলি। সেটা কি মানে সবাই $1200 করেই পাবে, মানে পাস হওয়ার পর সেটা বোঝা যাবে পুরোপুরি। তো এখন 3 children, 3 dependent plus 2 husband and wife, $1200 per, so $6000. Mostly one family can get it $6000, not more than that. But before আগেরটা ছিল যে $1200 husband and wife, but 3 children $500 each, not for $4400, not more than $4400, I think so. Yeah, that. So this time is more, little bit more, but still it will cut down. Maybe when it will go to the Senate, maybe they will সংশোধন করবে এগুলো মনে হয় এই আইনটা, এবং আদৌ পাস হবে কিনা এ নিয়ে সংশয় আছে। তো আগেরটা যেটা এখনো যেটা চলমান রয়েছে সেখানে প্রাপ্তির অবস্থাটা মানুষ কতটুকু পাচ্ছে, বা এরকম আপনার যে তথ্য আছে আপনাদের কাছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই 90% মানুষই টাকা পেয়ে গেছে, বেশিরভাগ মানুষই টাকা পাচ্ছে। যারা মেলে পাচ্ছে তাদের একটু দেরি হচ্ছে, আর বেশিরভাগ মানুষই টাকা পেয়ে গেছে। যারা পাচ্ছে না তারা কেন পাচ্ছে না? যারা নন ফাইলার বিশেষ করে তারা হয়তো এখন যেহেতু আমাদের অফিস বন্ধ, অনেকে কম্পিউটার জানে না, অনেকে প্রসেস করতে পারতেছে না, তারপর বেশিরভাগ অফিসই বন্ধ, সেক্ষেত্রে তারা তো আইআরএস কি ইনফরমেশনটা দিতে পারছে না, সেই জন্য তাদেরটা দেরি হচ্ছে। তবে যারা পাবে না তাদের পাওয়ার সুযোগ অবশ্যই আইআরএস দিবে, কারণ কেউই বঞ্চিত হবে না। হয় 2020-তে যখন ফাইল করবে তখন হয়তো বা যারা পায় নাই টাকা তারা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে, তখন আইআরএস এই সুযোগটা দিবে তখন। যারা তো এটা যদিও বিষয়টা অনেকবার আলোচিত হয়েছে যে যারা 2020 সালে দেশে আসছে, যারা মানে লিগ্যাল, যারা ধরেন ইমিগ্রেন্ট হয়ে আসছে, তো তাদের কি এই যখন নেক্সট ইয়ার ট্যাক্স ফাইল করবে তারা কি এই প্রণোদনের টাকাটা তো পাবে নিশ্চয়ই, এরকম বিষয়টা আপনার কাছে? যদি তাদের সোশ্যাল সিকিউরিটি থাকে তারা নন ফাইলার হিসাবেও টাকার আবেদনটা করতে পারে। এখন সেই সুযোগটা এখনো আছে। গ্রিন কার্ড হোল্ডার এবং যদি থাকে সোশ্যাল সিকিউরিটি থাকে এখনো করতে পারে নন ফাইলার হিসাবে। তাহলে তারা এখনই পাবে, যদি যদি না করে তাহলে নেক্সট ইয়ার যখন ট্যাক্স ফাইল করবে তখন পাবে। তখনও পাওয়ার অবশ্যই আইআরএস এখানে একটাই করবে, যারা পায় নাই তারা পাওয়ার ক্রেডিটটা পাবে তখন, ট্যাক্স ক্রেডিট। আর আরেকটা জিনিস, এই যে স্টিমুলাস পেমেন্ট, এটা 2020-তে যখন ফাইল করবে এটা গ্রোস ইনকামের সাথে কোনো যোগ হবে না। আবার কেউ যদি রিফান্ড পায় তার রিফান্ড থেকেও কেটে নেওয়া হবে না। আবার যদি কেউ টাকা দিতে হয় তার টাকার সাথে ওইটা তাকে বেশি দিতে হবে না, এটা টোটালি ফ্রি মানি। তো এখন যে কিছু বিষয় বললেন যে মানুষ কি জায়গায় ভুল করে, তো ব্যবসায়ীদের যে অবস্থা, যে লোনের যে পাওয়ার যে তারা যেগুলো পাওয়ার কথা তারা কি সেগুলো পাচ্ছে ঠিকমতো? ব্যবসায়ী যাদের পেরোলটা বেশি আছে তারা বেশি লোন পাইছে, যাদের পেরোল নাই তাদের লোনটা অনেক মানে অল্প অ্যামাউন্ট লোন পাইছে, অনেকেই পাইছে। এখন ফার্স্ট টাইম তো অল অফ দ্য লোন গোস টু বিগ
companies. But second time, everybody gets some little bit, but whoever has the most payroll amount, they got more amount. সেটাই। আপনার আবার আসবো সেলিম ভাই, এখন তো আসলে যেহেতু আপনাদের কার্যক্রম আসলে সবকিছু বন্ধ রয়েছে, এই মুহূর্তে আপনি কমিউনিটিকে কি পরামর্শ দিবেন? বাংলাদেশি কমিউনিটির প্রতি কি পরামর্শ থাকবে আপনার? বুঝলাম না, আবার একটু বলেন কাইন্ডলি। বাংলাদেশি এই সময় যেহেতু কোর্ট কাছারি আদালত বন্ধ রয়েছে, কোর্ট বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে এখন বাংলাদেশি কমিউনিটিকে আপনার কি পরামর্শ থাকবে একজন আইনজ্ঞ হিসেবে? কোর্ট কাছারি বন্ধ, আইনগত যার যার ঝামেলা আছে সেটা নিয়ে বদান না করা, বেঁচে থাকাই বড় কথা। সবচেয়ে মানুষের উচিত হলো কিভাবে এই সেফ থাকতে পারে সেইটা নিয়ে। যেহেতু কোর্ট কাছারি বন্ধ, আইনগত সবকিছুই স্থগিত আছে, তা নিয়ে চিন্তা না করে কিভাবে সেফ থাকতে পারে ফ্যামিলি, আত্মীয় স্বজন নিয়ে, সেইটাই পরে মনোনিবেশ করা উচিত আমার মনে হয়। তাই ছাড়া আপাতত কোনো পরামর্শ নাই যে মানুষ যার যে লিগ্যাল ঝামেলা নিয়ে মাথা ঘামানোর কোনো মানে কারণ আমি দেখি না এখন। সেটা। আর বাংলাদেশ নিয়ে কিভাবে সেফ থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সেইভাবেই মনোনিবেশ করা উচিত মানুষের। সেলিম ভাই, বাংলাদেশ সম্পর্কে কিছু বলবেন, যদি আপনি একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সবকিছু দেখছেন মিডিয়ার কল্যাণে। বাংলাদেশ সম্পর্কে ধরেন, বাংলাদেশে তো আসলে বাংলাদেশের জন্য বলার তো আমাদের বলে কোনো লাভ নাই। তার কারণ বাংলাদেশে যে অবস্থা, আমি খুব অ্যালার্ম যে বাংলাদেশে যদি করোনা ভাইরাস খুব বেশি মানে সংক্রমণ বেড়ে যায়, তাইলে হয়তো অনেক লোক মারা যাবে। তো বাংলাদেশের মানুষের জন্য যাতে এইটা না বাড়ে, সরকার যথেষ্ট প্রিকশন নিচ্ছে, সেটা একটা ভালো দিক। যাতে না বাড়ে সেই কামনাই করা উচিত, সেই দোয়া করা উচিত, যাতে এইটা বাংলাদেশে বেশি উপদ্রব না হয়। এবং উপদ্রব হইলে যেখানে যেমন ধরেন সেখানে ভালো ট্রিটমেন্ট নাই, ফ্রন্টলাইন ওয়ার্কারদের, হেলথ ওয়ার্কারদের পিপিবি প্রোটেকশনের জন্য যথেষ্ট মানে প্রোটেকশনের পিপি নাই, এবং মানুষজন দারুণ ভাবে নেগলেক্টেড হবে, ওখানে চিকিৎসা পাবে না, লোকজন এমনি মারা যাবে। সো অবস্থা ওইখানে বেগতিক না হয়, এই জন্য আমাদের দোয়া করা ছাড়া, আল্লাহরে বলা ছাড়া আর তেমন কিছু দেখছি না বাংলাদেশের জন্য। ধন্যবাদ সেলিম ভাই। কামরুল ভাই, যদি বলেন আপনার কাছে বিভিন্ন প্রশ্ন এবং এই অবস্থায় কমিউনিটিকে কি সেবা দেওয়া, মানে কি পরামর্শ থাকবে? পরামর্শ দেই যাতে কেউ মানে এই যে আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করার সময়ও যাতে কেউ ইলিগাল ভাবে কিছু না করে, কারণ লিগাল থাকা সবসময় মানুষের দরকার। কারণ পরবর্তীতে হয়তো কেউ ইলিগাল ভাবে এখন হয়তো এই মুহূর্তে আনএমপ্লয়মেন্ট পাইলেও পরবর্তী থেকে এই টাকা ফেরত দিতে হবে ইনভেস্টিগেশন উঠে আসলে, বা এর পরেও আইনি জটিলতা আরো থাকতে পারে, যেটা সেলিম ভাই মনে হয় আরো ভালো বলতে পারবে। আইনি জটিলতা কি আছে অলরেডি যারা এই পিপিপি বা মানে লোন বা বিভিন্ন দিয়ে ফ্রড করে অলরেডি প্রসিকিউশন শুরু হয়েছে, কিছু লোক অ্যারেস্টেড হয়েছে, কিছু লোকে টাকা ফেরত দিতে হচ্ছে। সব এক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটি, জাল, জোচুরি, ফ্রড, এগুলার আশ্রয় না নিয়েই বেটার। তার কারণ ভবিষ্যতে টাকা তো ফেরত দিতে হইতে পারে, তারপরে কস্ট কুড বি ভেরি মানে কম্প্রিহেন্সিভ। লোকজন অ্যারেস্টেড হইতে পারে, জেলে যাইতে পারে, এমনি মানুষের ঝামেলা। তারপরে ঝামেলা না বাড়ানোই উচিত। কোন রকম অসৎ কাজে বা ইলিগাল অ্যাক্টিভিটিতে এই টাকা, সরকারি টাকা নেওয়ার জন্য কোন রকম আর মানে দুর্নীতির আশ্রয় না নেওয়াই উচিত। সেটাই হবে পরিণামদর্শীর কাজ। আমাদের কমিউনিটিতে অনেক কিছু আছে, যদি একবার কেউ কিছু পেয়ে যায় ইলিগাল করে, তারপরে ঝাঁকে এইটা করে, সেই টেন্ডেন্সি যেন না হয়। এই টেন্ডেন্সি হইলে তারা পরে ভুগতে পারে। তার কারণ সরকার এইটা সাহায্য দিচ্ছে, কারণ এই সাহায্য মিসইউজ এটা সরকার চাইতো না, এবং অলরেডি কিছু লোকের জন্য অ্যারেস্টেড রয়েছে এবং ইনভেস্টিগেশনও হচ্ছে। তো
আমি যেটা এক্সপেক্ট করি নাই যে গভর্নমেন্ট এত কুইকলি এইটা নিয়ে লোকজন অ্যারেস্ট করবে, কিন্তু তা অলরেডি হয়ে গেছে। সুতরাং আমাদের উপদেশ হইলো কোনোভাবেই যদি কমিউনিটির লোকজন এই টাকা পাওয়ার জন্য, কয়টা টাকা পাওয়ার জন্য ইললিগাল কিছু না করে আরো বড় বিপদে না পড়ে। তো এর থেকে বিরত থাকাই মনে হয় সবচেয়ে সমীচীন। জি কামরুল ভাই। কামরুল ভাই বলেন। জি হ্যাঁ বলেন। কিছু করবেন? আমার ওই একই কথা, যাতে কোনো কমিউনিটি সবাইকে বলতে চাই কোনো ইলিগাল ভাবে কোনো কিছুই না নেওয়া, কারণ ইলিগাল ভাবে না নেওয়াই ভালো। কারণ ইলিগাল নিলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর সেটা সেলিম ভাই বললই, সবাই সৎভাবে থাকে এটাই কামনা করি সবার কাছ থেকে, কমিউনিটির কাছ থেকে। ধন্যবাদ কামরুল ভাই অনেক আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেলিম ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।